লেকচার থেকে তোমরা ট্রাই করবে প্রত্যেকে কিছু কিছু এমসিকিউ বের করার যে কি হতে পারে, তাহলে যেটা সুবিধা হবে আমি যখন ডিসকাস করব তোমরা তখন বুঝতে পারবে যে এমসিকিউ টাইপ মানে শর্ট কোশ্চেন, ওয়ান লাইন আনসার, এই ধরনের কি রকম কোশ্চেন হতে পারে সেরকম যে ইনস্ট্রাকশনটা আছে ডিপার্টমেন্ট থেকে 10 to 15, তো আমরা হয়তো ট্রাই করব 10 মার্কসের মানে 10টা এমসিকিউ কোশ্চেন দিতে, সেখানে 10 মার্কস আর বাকি যে থিওরিটিক্যাল প্রবলেম থাকবে সেখান থেকে 20 মার্কস। বুঝতে পেরেছো? আমরা আজকে যেটা করব যে লাস্ট টপিকটা আমাদের বাকি আছে সেটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। এখানে আমি আগেই বলেছি চ্যাপ্টার কিন্তু আসলে আমরা একটাই করছি, ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার সিরিজ করার ক্ষেত্রে আমি এখানে আবারও লিখে নিয়েছি, ফুরিয়ার সিরিজ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম এই যে এফএক্স ফাংশনটা, সেই ফাংশনটা ডিরিচলে কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, তবেই সেই এফএক্সটাকে ফুরিয়ার আকারে লেখা যায়। আর এই যে ডিসপ্লে কন্ডিশনটা, সেখানে ওয়ান অফ দ্য কন্ডিশনস যেটা ছিল সেটা হচ্ছে এটা একটা ওয়েভি ফাংশন হতে হবে, নাকি কি ছিল কন্ডিশন গুলো মনে আছে? চারটা কন্ডিশন ছিল। চারটা কন্ডিশন ছিল এবং তার মধ্যে একটা অন্যতম প্রধান কন্ডিশন ছিল এটা পিরিয়ডিক ফাংশন হতে হবে। যদি জি ম্যাম। পিরিয়ডিক ফাংশন হয় সেক্ষেত্রে এফএক্স ফাংশনটাকে আমরা এই যে এরকম সাইন এবং কোসাইনের মাধ্যমে লিখতে পারবো। তো আজকে আমরা এখানে আমি ফুরিয়ারটা আবারও লিখে নিয়েছি যাতে করে দেখে তোমরা কম্পেয়ার করতে পারো ফুরিয়ার ইন্টিগ্রালের সাথে। ফুরিয়ার ইন্টিগ্রাল হচ্ছে যে ফাংশনগুলো পিরিয়ডিক না তাদেরকে হ্যান্ডেল করার যে ওয়ে সেটা হলো ফুরিয়ার ইন্টিগ্রাল। এখানে যেমন আমরা সামেশন সাইন ইউজ করেছি, সিরিজের ক্ষেত্রে আমি আগেও বলেছি সিরিজের ক্ষেত্রে সামেশন ইউজ করা হয়, এখানে কিন্তু ভুল আছে, সামেশন পুরোটার উপরে হবে, থার্ড ব্র্যাকেট হবে। তো ফুরিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এই হোল টার্মটাকে সাম আপ করছি, আর যখন সিরিজের ক্ষেত্রে আর যখন ফুরিয়ার ইন্টিগ্রালটা করব তখন কিন্তু আমরা এই ফাংশনটাকে তোমরা দেখবে যে একটা ইন্টিগ্রেবল ফর্মে একটা ফাংশন পাচ্ছি। যদি আমরা একটু কম্পেয়ার করতে চাই তাহলে দেখো এখানে কিন্তু একটা ফাংশন আছে, সেটাকে আমরা ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেবল ফর্মে কিন্তু আছে। এখানে তোমরা যদি দেখো এই যে সামেশন সাইনের পরিবর্তে আছে এখানে ইন্টিগ্রেশন সাইন, এখানে যেটা ছিল আমাদের এ এন, সে এন এর পরিবর্তে এখানে আমরা একটা এ আলফা পাচ্ছি। তারপরে কজের ফাংশন আবার বিএন এর পরিবর্তে বি আলফা, সাইনের ফাংশন। এইটা হচ্ছে সিমিলারিটি। আর পিরিয়ডিক ফুরিয়ার ইন্টিগ্রাল করা হয় নন পিরিয়ডিক ফাংশনগুলোর জন্য, তার মানে যে এফএক্স ফাংশনটা পিরিয়ডিক তাকে ফুরিয়ার সিরিজ আকারে লেখা যায়, আর যেটা নন পিরিয়ডিক তাকে ফুরিয়ার ইন্টিগ্রাল আকারে লিখব। আর আমরা যদি এমনি নরমালি চিন্তা করি সামেশন আর যে ইন্টিগ্রেশন এই দুটোর মধ্যে যে তফাৎ সেটা হচ্ছে সামেশন হয় ডিস্টিংক্ট ভ্যালু বা ডিসক্রিট ভ্যালুর উপরে সাম, তার মানে তুমি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভ্যালু নেবে কিন্তু প্রত্যেকে আলাদা। যেমন আমি বললাম একটা ছোট পয়েন্ট হলো 0.1, তার চেয়েও ছোট পয়েন্ট হলো 0.01, তার চেয়েও ছোট পয়েন্ট হলো 0.001। এভাবে আমি যত জিরো পয়েন্টের পরে বাড়াতে থাকবো ততই কিন্তু পয়েন্টটা খুবই ছোট হতে থাকবে, এবং কতটা ছোট হবে এটা শুধুমাত্র আমাদেরকে ইমাজিন করতে হবে। ইমাজিন করা ছাড়া আমরা রিয়েলি এটাকে বোঝানো বা নিজেরা বোঝা বা আমাদের রিয়েল লাইফে এগুলো কাউন্ট করব এরকম কোনো বিষয় কিন্তু নাই। তো এই হচ্ছে আমি লিখলাম এখানে 4টা জিরো হবে, এটা হচ্ছে এরকম ছোট হতে থাকবে কিন্তু প্রত্যেকে আলাদা, এটা কিন্তু কন্টিনিউশন মোশন না। আমি যদি এরকম একটা লাইন ড্র করি বা যে কোনো একটা কার্ভ ড্র করি, এর উপর যে অসংখ্য পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টের খুব ক্লোজে পয়েন্ট, সেই ক্লোজনেস দিয়ে আমরা এগুলো বুঝি, কিন্তু প্রত্যেকটা যখন আলাদা হবে তখন সেটা যদি এরকম অসংখ্য পয়েন্ট আমরা চিন্তা করি, অসংখ্য পয়েন্টকে আমরা যোগ করতে চাই, তখন আমরা যে সাইনটা ইউজ করি সেটা হলো সামেশন। কিন্তু যখন আমি বলি যে আমি একটা কার্ভের উপর বা একটা লাইনের উপর এখান থেকে শুরু করব এ পর্যন্ত প্রত্যেককে নিব, তার মানে এ থেকে বি পর্যন্ত প্রত্যেককে কনসিডার করব, তখন কিন্তু এটা পসিবল না যে এই লাইনের উপর যে লাইনগুলো আছে সেগুলোর প্রত্যেকের
মানকে তুমি কনসিডার করবে। প্রত্যেকের মানকে আলাদা আলাদা যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু তুমি সাম করতে পারবে না। তুমি ধরো এখানে একটা ভ্যালু নিয়েছো, তাকে যত ছোট করে পাশের ভ্যালুটাকে ধরো, একজন অনেক ছোট করেছো, ধরো আমি এর মান বললাম 2, তাহলে 2 এর ক্লোজ একটা মান আমি নিচ্ছি। একজন বলে যে আমি 10টা জিরো দিলাম, দিয়ে আমি কি করলাম 2 এর খুব ক্লোজ ভ্যালুকে বোঝালাম, কিন্তু আরেকজন আরেকটা জিরো বসিয়ে দিলে আরো ক্লোজ হয়ে যাবে, আরো জিরো বসালে আরো ক্লোজ হবে, এন্ড ইট ইজ এন্ড গোয়িং অন প্রসেস। এটা তুমি যত ছোট করতে চাইবে হতেই থাকবে চলমান। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন বলি যে এত থেকে এত, এ থেকে বি, 2 থেকে 3, এই থেকে বলে কিন্তু আমরা বুঝাই যে এখানে আসলে ডিসকন্টিনিউয়াস মোশনে বা ডিসক্রিট ফর্মে কোনো ভ্যালুকে কনসিডার করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই যে ধরো 2 থেকে 3 এর মধ্যে ইন্টিগ্রেট করব, তখন 2 থেকে 3 এর মধ্যে সাম করব, তখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করি। তার মানে ইন্টিগ্রেশন ইজ ইউজড ফর কন্টিনিউয়াস ইন্টারভাল, আর সামেশনটা হচ্ছে ডিসক্রিট কেস। বোঝা গেছে? এখন আমরা দেখি যে ইন্টিগ্রালের ফরম্যাটটা তো একটু তো চেঞ্জ থাকবে। এখানে যেমন তোমরা an দেখতে পাচ্ছ 1/l - l to l fx dx, এবং তোমরা দেখেছো আমরা যখন স্পেসিফিক কেস করেছি তখন কিন্তু আমরা l এর মান 5 ধরেছি। জেনারেলি আমরা l বলেছি, আর একটা স্পেসিফিক কেসে মানে অঙ্কে যখন আমরা পাবো তখন l এর মানটাকে 5 ধরা হয়েছে। সেক্ষেত্রে এই যে 5/5 কেটে এখানে cos nx ছিল, যেমন এখানে cos আলফা x আছে, এখানে ছিল cos nx, আর যখন l এর মান 5 ধরেছি এটা হয়ে গেছে sin nx, এখানে যেমনটা আছে sin আলফা x। তার মানে আমরা কিন্তু অনেকটাই এখন মিলাতে পারলাম। আর এটা তখন হলো 1/5 - 5 to 5, আমরা কিন্তু এখানে এর ভ্যালুটা পেলাম 1/5, কিন্তু এখানে -5 to 5 সামের ক্ষেত্রে পয়েন্টগুলো যেহেতু ডিসক্রিট, সে কারণে সে ধরনের মান কনসিডার করেছে। এখানে কিন্তু আমাদের যে ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালটা হবে -ইনফিনিটি টু ইনফিনিটি। ডিরিচলে কন্ডিশন যখন তোমরা পড়েছো তখন তোমরা কিন্তু বলেছো ফাংশনটা পিরিয়ডিক হতে হবে, ফাংশনটার কিছু ফাইনাইট ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থাকতে হবে, ফাইনাইটের কিছু কন্টিনিউয়াস পয়েন্ট থাকতে হবে। এই যে থাকতে হবে, কোথায় থাকতে হবে, সে থাকতে হবার জায়গাটা তোমরা যেটা বলেছিলে সেটা ছিল -l থেকে l। এটা ছিল সিরিজের ক্ষেত্রে। আর যখন আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল করব তখন কিন্তু আমাদের এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা কিন্তু হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। বুঝতে পেরেছো? ফুরিয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা কনসিডার করব -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তো সেই ক্ষেত্রে -l এর পরিবর্তে -ইনফিনিটি টু ইনফিনিটি হচ্ছে। আর এখানে যে এ আলফাটা পাবে, এখানে যেমন an টা পেলে fx cos nx বলি আমি, 5 যদি ধরি cos nx, আমরা কিন্তু এখানে a আলফাটা পেয়েছি fx cos alpha x। বোঝা গেছে? তার মানে দুটো কিন্তু অনেক ক্ষেত্রে কি টোটালি সেম আমরা বলবো, শুধু একটাই ডিফারেন্স যে এখানে যে ইন্টারভ্যালের মধ্যে আমাদের সিরিজটার ভ্যালুগুলো থাকবে সেটা হলো -l to l x এর ভ্যালুগুলো থাকবে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ভ্যালুগুলো থাকবে x এর -ইনফিনিটি থেকে ইনফিনিটি। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সিরিজের ক্ষেত্রে যেখানে n ইউজ করেছি, আর এখানে কিন্তু আমরা সেই জায়গাটাতে আলফা ইউজ করেছি। সিরিজের ক্ষেত্রে আমরা ইউজ করেছি n, আর এখানে ইউজ করেছি আমরা আলফা। আরেকটা জিনিস যদি আমরা সিমিলারিটি তোমাদেরকে আমি দেখাতে চাই, এটা একেবারে অ্যাপারেন্টলি কিন্তু সিমিলারই, শুধু ইন্টিগ্রেশন আর সামেশন। এখানে ফাংশনটা fx মানে আমি যদি একটা ফাংশন fx বলি তাহলে আমার মধ্যে যে আমি যে ফাংশনটা দেখতে পাই সেটা হলো x ভেরিয়েবল আছে এরকম একটা ফাংশন। ধরো x³ - 3x² প্লাস sin x প্লাস cos 2x, এরকম sin cos থাকতে পারে কিন্তু সেটা x ভেরিয়েবলে থাকবে।
তো আমরা এখানে কিন্তু fx ফাংশনটাতে দেখতে পাচ্ছি x ভেরিয়েবল আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে x ভেরিয়েবলটা হচ্ছে x, কিন্তু আমাদের যে সামেশনটা করা হয়েছে সেই সামেশনটা কিন্তু x কে যোগ করা হয়নি। সামেশন কাকে যোগ করেছে? এটাকে যোগ করেছে। তার মানে fx সমান যদি আমরা এরকম সামেশন অফ cos nx লিখি, l এর মান পাই হলে তো cos nx ই হবে, sin nx হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু x কে সাম করিনি, করেছি n কে সাম, n এর মানগুলোকে সাম করেছি। তো এখানেও কিন্তু তুমি যখন ইন্টিগ্রেশনটা তুমি দেখছো 0 টু ইনফিনিটি fx টা, এই ইন্টিগ্রেশনটা কিন্তু x এর সাপেক্ষে হয় না, এই ইন্টিগ্রেশনটা কিন্তু আলফার সাপেক্ষে হয়েছে। তার মানে হচ্ছে ফুরিয়ার সিরিজে তুমি শুধু ইন্টিগ্রেশনের পরিবর্তে ইন্টিগ্রাল এনে সাম লিখবে, আর ফুরিয়ার সিরিজে যেখানে যে জায়গাটায় n ইউজ করেছো ফুরিয়ার ইন্টিগ্রালে সেখানে তুমি আলফা ইউজ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এবার আসি যে নোটেশন গুলো, যেমন এখানে an নিশ্চয়ই a আলফা হবে, তারপরে এটা তো 1/5 হবে, এটা যেহেতু cos nx হবে, আমরা কিন্তু এখানে dx করেছি, এখানেও দেখতে পাচ্ছ dx। যখন কোফিশিয়েন্ট গুলোকে বের করব ইন্টিগ্রেশনের মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু আমরা dx ইউজ করছি, আর dx এর মানগুলো যখন আমরা এই যে -ইনফিনিটি টু ইনফিনিটি, এটা হচ্ছে x এর ভ্যালু, এই ভ্যালুটা যখন আমরা x এর জায়গায় বসিয়ে ফেলবো আমার ফাংশনটা কিন্তু তখন আর ফাংশনের মধ্যে কোনো x থাকবে না, শুধু থাকবে এই আলফা, সেই জন্য এটাকে বলা হলো a আলফা। ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা, তো বি আলফাও একই রকম, এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ bn, আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করেছি dx এর সাপেক্ষে, এখানেও কিন্তু বি আলফাকে আমরা ইন্টিগ্রেশন করেছি dx এর সাপেক্ষে। তোমরা একটা কথা সব সময় মনে রাখবে, আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেট করি, এই যে dx অর dy অর dt অর d থিটা, তার সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন, আর যে লিমিটটা দেয়া থাকে সেই লিমিটটা হলো ওই ভেরিয়েবলের জন্য। তার মানে এই যে bn টা আমরা পাচ্ছি, এই ইন্টিগ্রেশনে যে লিমিট -l থেকে l আছে সেটা হলো x এর জন্য, আবার এখানে যে ইনফিনিটি থেকে ইনফিনিটি আছে সেটাও কিন্তু x এর জন্য। সো দিস ইজ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল এন্ড ইট ইজ একেবারে আমি যদি বলি very much identical with Fourier series, only the difference between the two is integration, nothing else. আমরা কিন্তু এখানে শুধু সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন পাচ্ছি, আর কোনো ধরনের চেঞ্জ নেই, আর আরবিট্রারি কনস্ট্যান্ট n এর জায়গায় তো আলফা আমরা বসাতেই পারি। এখন ফুরিয়ার ইন্টিগ্রাল হওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু কন্ডিশন আছে, যেমন সিরিজের ক্ষেত্রে বলা হয়েছে ডিরিচলেট কন্ডিশন ফুলফিল করতে হবে, ফুরিয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রেও বলেছে যে ফাংশনটা এবং তার ডেরিভেটিভটা পিসওয়াইজ কন্টিনিউয়াস হতে হবে। তার মানে পিসওয়াইজ কন্টিনিউয়াস কিন্তু আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করেছিলাম যে একটা পিসওয়াইজ কন্টিনিউয়াস বলতে ফাংশনটা যদি পিসওয়াইজ হয়, আলাদা আলাদা পয়েন্টে এক একটা পিস বাই পিস যে ফাংশনটা আছে সেটা কিন্তু কন্টিনিউয়াস হবে at some finite point in some finite integral, যে কোনো একটা ফাইনাইট সংখ্যক ইন্টারভেলের মধ্যে সুনির্দিষ্ট পয়েন্টে সেটা কন্টিনিউয়াস হবে। আর বলা হয়েছে ফাংশনটার ইন্টিগ্রেশনের যে মানটা আছে এই মানটা কনভার্জ করবে। কনভার্জ করার কথাটার মানে যদি একেবারে নরমাল ভাবে বুঝাই, না হলে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, সেটা হলো কনভার্জ করা, এই কথাটার মান হলো তুমি কোথাও না কোথাও গিয়ে এই মানটা পাবে। যেমন এই ইন্টিগ্রেশনের রেজাল্ট তুমি যদি এরকম বলো যে আমি ইন্টিগ্রেশনটা করলাম, ধরো ইন্টিগ্রেট করে আনসার পেলাম ln x, এখন যদি x এর মানটা ইনফিনিটি বসাও তুমি কিন্তু আনডিফাইন্ড একটা রেজাল্ট পাবে, কারণ ln এর ভ্যালুটা ইনফাইনাইট মানকে ln নিতে পারে না। সো এখানে আমরা তখন আনডিফাইন্ড পাচ্ছি, এটা হলো ডাইভার্স করা। তার মানে কি ওই ফাংশনটা কিন্তু কোনো পয়েন্টে এসে ওই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কোনো পয়েন্টে মিট করে নাই। তো আমরা যখন ইন্টিগ্রেশন বা সামেশন করি, এটা সব সময় পসিবল না যে সব ফাংশনই কনভার্জ করবে। তার মানে কোনো ফাংশনকে তুমি সাম আপ করছো, সাম করে আনসারটা যে একটা, যেহেতু আমরা সামেশনটা করছি ধরো n = 1 টু ইনফিনিটি, তাহলে ওই যোগফলটা যে কোনো একটা ইনফাইনাইট না হয়ে কোনো সুনির্দিষ্ট মান দিবে এটা কিন্তু আমরা সব সময় বলতে পারি না। তো সেটা একটা বড় জায়গা বোঝার যে কখন সেটা কনভার্জ করে,
কি ধরনের ফাংশন হলে কনভার্জ করে সেই জায়গাটায় আমি যাচ্ছি না। আমি সিম্পলি বলতে চাচ্ছি ধরো 1 2 3 4 5 6 7 তোমরা যদি একটু চিন্তা করো, আমি যদি বলি এভাবে ইন্টিজার গুলোকে তুমি যোগ করো কত পর্যন্ত আপ টু ইনফিনিটি, আমি কিন্তু তোমাদেরকে বলছি fx = x, যেখানে x এর মান হবে ইন্টিজার, তাহলে x এর মান তুমি 1 বসাবে 2 বসাবে, এভাবে ইনফাইনাইট পর্যন্ত বসাতেই থাকবে। বসিয়ে যদি বলি এবার সামেশন করে টোটাল রেজাল্টটা কি কোনো ফাইনাইট ভ্যালু হচ্ছে না ইনফাইনাইট ভ্যালু হচ্ছে, তোমরা কি বলবে? ইন্টিজার সংখ্যা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যদি যোগ করো, সেই যোগফলটা কি ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? ফাইনাইট হবে, হ্যাঁ। যদি ফাইনাইট হয় তাহলে আমরা বললাম যে এই সামেশনটা কনভার্জ করলো, আর যদি ফাইনাইট না হয় তাহলে আমরা বলবো ডাইভার্জ করে। তার মানে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কনভার্জ করা মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যদিও আমরা বলছি কিন্তু মাইনাস ইনফিনিটি এই ভ্যালুটা একেবারে ইনফাইনাইট জায়গায় মান নেওয়া যায় না, মানগুলো হচ্ছে ফাইনাইট। সেই ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আসবে সেটাকে কনভার্জ করতে হবে। তার মানে এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল, তার মানে এই ইন্টিগ্রেশনটা করা সম্ভব হবে। যখনই সম্ভব না হয়, আনডিফাইন্ড হয়ে যায় ইন্টিগ্রেশনটা, তখনই আমরা বলি ডাইভার্জ করে। সো যে কারণে আমরা লিমিটিং ভ্যালু নিই সেটারও একটা কারণ হচ্ছে যেন কনভার্জ করে, কনভার্জিং ভ্যালুটা আমরা পাই। তো এটা হচ্ছে ফাংশনটার ইন্টিগ্রেবল হতে হবে, দ্যাট মিন্স ফাংশনটা কনভার্জ করতে হবে এই ইন্টিগ্রেশনের মধ্যে। তারপরে এখন তোমাদেরকে বলেছে যে আমাদের যে ফুরিয়ার ইন্টিগ্রালটা আমরা লিখলাম, মানে এফএক্স ফাংশনটাকে যদি ইন্টিগ্রেবল ফর্মে আমরা লিখতে পারি, তো আমরা বলবো যে এটা তখনই লেখা যাবে যখন কি হবে, এক্সটা হবে পয়েন্ট অফ কন্টিনিউটি। এই এক্সটা যদি পয়েন্ট অফ কন্টিনিউটি, তার মানে এক্স এর যে মানে তুমি ধরবে সেটা যদি পয়েন্ট অফ কন্টিনিউয়াস, যে পয়েন্টে কন্টিনিউয়াস হবে সেই পয়েন্টে কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রাল তুমি এভাবে লিখতে পারবে। আর এক্স এর যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে সেই পয়েন্টে কিন্তু তুমি এভাবে ফুরিয়ার ইন্টিগ্রাল লিখতে পারবে না, তখন এই এফএক্স অংশটাকে চেঞ্জ করে লিখতে হবে এভাবে। এটা হলো এভারেজ ফর্ম। এখানে কিন্তু x তোমাদের কাছে মনে হতে পারে যে f of x plus 0 আবার f of x minus 0, এটার কিন্তু আমি আইডিয়া দিয়ে দিয়েছি। f of x plus 0 মানে x plus 0 পয়েন্টে ফাংশনটার মান, f of x minus 0 মানে 0 minus x minus 0 পয়েন্টে ফাংশনটার মান। এই মানগুলো কি সেটা কিন্তু আমি যখন লিমিটের কনসেপ্ট দিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করেছি। যেমন এখানে যদি আমি পয়েন্টটা বলি 1, তাহলে 1 plus 0, 1 plus 0 মানে হচ্ছে 1 এর ডানে। এখানে 1 plus 0 বলতে 1 plus 0 পয়েন্টে মান কত তা কিন্তু না, 1 plus 0 মানে 1 এর ডান দিকে মান কোথায় আছে সেটা এখানে আছে, আর 1 এর বাম দিকে f of 1 minus 0 এই কথাটার মানে হলো 1 এর বাম দিকে ভ্যালুটা কোথায় আছে সেটা হলো এখানে। তার মানে হাইটটা সেম হাইটে আছে। সেই ক্ষেত্রে আমরা এই দুটো ভ্যালু যদি ডিফারেন্ট জায়গায় থাকে, এই দুটো ভ্যালুকে ধরো আমরা যোগ করে এভারেজ করব, তার মানে সেখানে গিয়ে এই পয়েন্টে গিয়ে দুটোকে যোগ করে এভারেজ করে যেখানে পাবো সেখানে গিয়ে এফএক্সটা কনভার্জ করবে। কখন? যদি পয়েন্টটা হয় ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। আমাদের এই যে ফিগারটা আমি ড্র করেছি এটা কিন্তু যদি এরকম হয় যে ডান দিক থেকে লিমিটটা এক জায়গায় আছে, বাম দিক থেকে লিমিটটা এক জায়গায় আছে, এই হাইটে আছে বাম দিক থেকে, তার মানে x minus 0 এর জন্য এখানে আছে ভ্যালুটা আর x plus 0 এর জন্য এখানে আছে ভ্যালুটা। তাহলে আমরা ধরো এভারেজ করে ভ্যালুটা এখানে নিলাম। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি যদি এই পয়েন্টটাকে 1 পয়েন্ট বলি, তার মানে 1 পয়েন্টে একটা ভ্যালু আছে উপরে আর একটা ভ্যালু আছে নিচে, দ্যাট মিন্স ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এই ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে বলা হয়েছে ফুরিয়ার ইন্টিগ্রাল না এখানে কনভার্জ করবে না এখানে কনভার্জ করবে, সেক্ষেত্রে সে কিন্তু এভারেজ যে জায়গাটা আছে সেই জায়গায় কনভার্জ করবে। বোঝা গেছে? এই যে তার মানে তখন এফএক্স এর পরিবর্তে এই এফএক্সটা তখন চেঞ্জ হয়ে গিয়ে এরকম হবে, এভারেজ ভ্যালুটা নেবে, এফএক্স এর মানটা এভারেজ ভ্যালুটা নেবে। এটা হলো কন্ডিশন যে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল যদি হয়, ফুরিয়ার ইন্টিগ্রাল কখন কখন করা সম্ভব, সেক্ষেত্রে আমরা বললাম ফাংশন এবং তার ডেরিভেটিভ অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে
এবং ফাংশনটা কনভার্জ করতে হবে বা ইন্টিগ্রেবল হতে হবে। আর যদি ফাংশনটা আমরা দেখি যে কন্টিনিউয়াস পয়েন্টে কনভার্জ করে, মানে পয়েন্টটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে তো এফএক্স এই কনভার্জ করবে, আর পয়েন্ট যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু ওই যে লেফট ভ্যালু অফ দ্য ফাংশন এন্ড রাইট লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন যেটা আমরা পাবো সেটার এভারেজ পয়েন্টে গিয়ে ফাংশনটা কনভার্জ করবে। এখানে যেটা করা হয়েছে, ফুরিয়ার ইন্টিগ্রালের অঙ্ক করতে গিয়ে আমি তোমাদের জন্য এটাকে কিভাবে লিংক করব সেটা স্টাডি করতে গিয়ে আমার কাছে আসলে বইও অ্যাভেলেবেল না, পরে আমি স্পাইজেলের একটা বই পেয়েছি, তো সেখান থেকে মোটামুটি ভাবে কানেক্ট করা গিয়েছে। সেটা হচ্ছে কখনো কখনো অঙ্ক করতে গিয়ে তোমরা দেখবে যে ফুরিয়ার ইন্টিগ্রালের এই ফর্মটা আছে, এই ফর্মটা কমই ইউজ করা হয়, কারণ আমরা যেমন সিরিজে দেখেছি যে এই ফর্মটা একটাই ফর্ম ইউজ করি, সেখানে আমরা an কে আলাদা ক্যালকুলেট করি, bn কে আলাদা ক্যালকুলেট করে এখানে মানটা বসিয়ে দেই, কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রালে দেখা যায় যে এটাও করা হয়, আবার কখনো কখনো কিন্তু এই ফর্মটাও ইউজ করা হয়। তো আমরা পরে দেখব যে এই ফর্মটা 1 নাম্বার ইকুয়েশন যে ফর্মটা আছে সেই ফর্মটাকে কিভাবে 3 নাম্বার ফর্মে আসে সেটা আমরা দেখব। আবার কখনো কখনো কোনো অঙ্কে কিন্তু এই ফর্মটা ইউজ করা হয়, এটা হলো কমপ্লেক্স ফর্ম। তোমরা নিশ্চয়ই সিরিজেও কমপ্লেক্স ফর্ম দেখেছো, 4 নাম্বারটা হলো কমপ্লেক্স ফর্ম। সো এই ফর্মটাও কিন্তু ইউজ করা হয়। তো these are nothing but the equivalent form আমরা বলবো, এটা একটা ইকুইভ্যালেন্ট ফর্ম। আর এই ফর্মটাকে আবার রিরাইট করে এভাবে করে লিখেছে, এটা কিন্তু সেম। এখানে এই ডিরাইভেশনটা আমরা দেখব কিভাবে কমপ্লেক্স ফর্মটা আসলো আর কিভাবে এখানে কোসাইনটা আসলো সেটা আমরা দেখব। এখানে কিন্তু মূল যে ফাংশনটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, এ আলফার মান যদি এখানে বসাও, তোমরা একটু এখানে খেয়াল করো, আমি যদি এখানে এ আলফার মান বসাই তাহলে আমার প্রথম অংশ কিন্তু ডাবল ইন্টিগ্রেশন হবে। একটা ইন্টিগ্রেশন হলো এ আলফার মান বসালে এ আলফা ইন্টিগ্রেশনটা হলো এক্স এর সাপেক্ষে, আর এখানে যে ফাংশনটা আছে cos আলফা এক্স, এ আলফা সহ এ আলফা ইন্টিগ্রেশন শেষ হলে আমরা এক্স এর মানটা বসিয়ে দিব, সেক্ষেত্রে এটা হয়ে যাবে শুধু এ আলফা। এটার পরে যে ইন্টিগ্রেশনটা হবে এই ইন্টিগ্রেশনটা কিন্তু আলফা সাপেক্ষে, এখানে দেখতে পাচ্ছ ডি আলফা, তার মানে আমাদের ফুরিয়ার ইন্টিগ্রাল কিন্তু ডাবল ইন্টিগ্রাল ফর্মে থাকে। ফুরিয়ার সিরিজ কিন্তু ডাবল সামেশন ফর্মে নেই, ফুরিয়ার সিরিজ হচ্ছে একটা সামেশন ফর্মে, তার কোফিশিয়েন্ট গুলো কিন্তু আবার ইন্টিগ্রেশন ফর্মে। আর ফুরিয়ার ইন্টিগ্রালে যেহেতু এখানে এই সামের পরিবর্তে ইন্টিগ্রেশনই আছে, কাজে কোফিশিয়েন্টের মান যখন আমরা ইন্টিগ্রেশন আকারে বসাচ্ছি তখন কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেল ডাবল, এখানে একটা ইন্টিগ্রেশন বাইরে একটা ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন বাইরে ইন্টিগ্রেশন, যেমন এখানে সাম কিন্তু এখানে ইন্টিগ্রেশন, আবার এখানে সাম এখানে ইন্টিগ্রেশন। তার মানে সিরিজের ক্ষেত্রে কোফিশিয়েন্ট হবে ইন্টিগ্রেবল ফর্মে আর সিরিজটা হবে সামেশন। আর ফুরিয়ার ইন্টিগ্রালে কোফিশিয়েন্টও ইন্টিগ্রাল, সিরিজ ফুরিয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রে মূল ফাংশনটাও ইন্টিগ্রেবল ফর্মে থাকবে, কাজে সেখানে ডাবল ইন্টিগ্রেশন হবে। তো আমরা যখন ইকুইভ্যালেন্ট একটা ফর্ম দেখলাম সেখানে দেখতে পাচ্ছ ডাবল ইন্টিগ্রেশনই এখানে ইউজ করেছে, তার মানে এই যে মূল ফাংশনটা, এই ফাংশনটা থেকে সাইন অংশটা বাদ পড়ে গিয়েছে। কিভাবে বাদ পড়েছে এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। এবং শুধু বাদ পড়ে না, এই বাদ পড়ার সাথে সাথে এই যে cos আলফা এক্স ছিল সেই cos আলফা এক্সটা হয়ে গেছে cos ইউ এক্স। আমি যদি এখানে একটু তোমাদেরকে একটা কোশ্চেন রাখতে চাই, এটা কিন্তু আমরা জানি, পড়েছিলাম আমার মনে হয় আমরা, ধরো cos a, ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b ইকুয়াল টু আমরা কি লিখব? ম্যাম এটা কি cos a plus b? ম্যাম এটা কি cos a plus b? এটা হবে cos a minus b। তুমি ঠিকই মোটামুটি ধরেছো, যখন cos a cos b প্লাস sin a sin b হবে তখন এটা হবে cos a minus b। তাহলে এখানে আসলে ডেরিভেশনটা খুব ক্লিয়ার না দেখালো, আমরা কিন্তু এখন বুঝে যাব। তোমরা যদি এটার দিকে তাকাও, এখানে দেখো, এখানে আমরা যেটা পেলাম cos x minus u,
এবার আমি দেখি যে কোত্থেকে এটা আমাদের আসলো cos x minus u টা। আমরা এখানে চলে যাই যে ফর্মটাতে ছিলাম। এখানে যদি তুমি a আলফার মানটা বসাও, তার মানে কি সেখান থেকে একটা কি আসবে, fx আসবে আর cos আলফা x। এখানে আমরা যখন a আলফার মানটা এখানে এনে বসাবো, তোমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু সেক্ষেত্রে a আলফা যখন লিখবো, এখানে যখন ভ্যালুটা বসাবো, তখন কিন্তু আমরা আলফা x হিসেবে বা dx যখন আমরা করব, এখানে কিন্তু আমি তখন মূল জিনিসটাকে একটু চেঞ্জ করে বসাবো, কারণ সেম ভেরিয়েবল হলে একটু কনফিউজিং হয়ে যায়। আমি ধরো এটাকে লিখলাম ftdt। আমি তোমাদের গতদিন বলেছিলাম যে কোনো ফাংশনকে যদি তুমি ইন্টিগ্রেট করো, লিমিটটা যদি সেম থাকে, ধরো 2 থেকে 3 এর মধ্যে ইন্টিগ্রেট করেছো, x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে যা রেজাল্ট হবে, 2 থেকে 3 এর মধ্যে যদি তুমি t স্কয়ার কে ইন্টিগ্রেট করো, সেম রেজাল্ট হবে না? জি ম্যাম। সেম রেজাল্ট হবে। তো আমরা কিন্তু ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারি। তার মানে a আলফার যে ইন্টিগ্রেশনটা dx এর সাপেক্ষে হয়েছে, তাকে যদি আমরা dt লিখি আর এখানে ভেরিয়েবলগুলো t করে দিই, তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের কোনো ধরনের চেঞ্জ হবে না। সো এটা যখন আমি 1 নম্বরে বসাবো, সেই ক্ষেত্রে আমি ধরো এটাকে করে দিলাম t। তার মানে এখানে cos আলফা x এর সাথে একটা ধরো cos t আসবে, বা cos u যদি আমি বলি, এখানে ধরো আমি u ধরলাম, একটা কিন্তু cos u চলে আসবে, তাই না? এখানে sin আলফা x এর সাথে যখন আমি এটা বসাবো b এর ভ্যালু, তখন আমি ধরো sin আলফা u পাবো। এখানে আলফা হবে আলফা u। তার মানে কি এখানে cos a cos b প্লাস sin a sin b। আলফাটা কিন্তু কমন, a আর b এর জায়গায় কে আছে, u আছে। তো আমি cos a cos b প্লাস sin a sin b এটাকে যদি লিখি এরকম ভাবে, cos a minus b, cos a minus b, এখন আমি আলফাটা কমন নিব, তাহলে কি থাকবে, u minus x থাকবে না? কি বুঝেছো তোমরা? হ্যালো, আচ্ছা, বুঝতে যদি পারো তাহলে আমরা পরের যে ফর্মটা আছে সেই ফর্মটাতে গিয়ে দেখি যে আসলে কি পেয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা x মাইনাস ইউ বলি আর u মাইনাস এক্স বলি, আমি প্রথম ফাংশনটা u আকারে লিখেছি সেজন্য এটা। কাজে এইটা যে আরেকটা ফর্ম হতে পারে এটা তো আমরা বুঝলাম। এটা কিন্তু ওই যে a আলফা b আলফা বসিয়ে দিয়েছে, ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে বুঝে গেলে যে আলফা b আলফার মানটা বসিয়ে দিয়েছে। আর পরের অঙ্কটা যেটা করেছে সেটা হচ্ছে সাইন কসটাকে ঠিক রেখেছে, কিন্তু এটাকে আমরা কিন্তু e টু দি পাওয়ার ix এর যে ফর্মুলাটা জানি, e টু দি পাওয়ার ix ইকুয়াল টু কি, cos x প্লাস i sin bx। এই তো সাইন cos এর ফর্মটাকে যদি আমরা একটু রিরাইট করতে পারি, তাহলে কিন্তু e টু দি পাওয়ার ix আকারে নিয়ে আসা যায়। সেভাবে এটা e টু দি পাওয়ার ix আকারে নিয়ে আসলো। আমরা নেক্সটে দেখব কিভাবে এটা আসলো। আর নাম্বার 4 যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটা কিন্তু একেবারে এই ইকুয়েশন থেকে লিখেছি। এই ইকুয়েশনের প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে আলফার সাপেক্ষে। প্রথম ইন্টিগ্রেশন যখন আলফার সাপেক্ষে বসেছে, তখন e টু দি পাওয়ার i আলফা ইনটু x, এইটুকুকে আমরা এই জায়গাটাতে নিয়ে আসলাম, এই যে, আর এই ডি আলফাটা নিয়ে আসলাম, আলাদা করে দিলাম। এরপরে আমরা ইন্টিগ্রেশন করলাম ইউ এর সাপেক্ষে, এফ ইউটা থাকলো, আর ই এর পাওয়ার হিসেবে মাইনাস ইউ ইনটু আই আলফা যেটা, সেটা থাকলো ডি ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো দুটো ইন্টিগ্রেশন জাস্ট আলাদা করা হয়েছে, আর কিছুই না। এখানে আসো, এবার আমরা আরেকটা ফর্ম দেখবো। এটাও কিন্তু তোমরা দেখেছিলে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে, যে ইভেন ফাংশন হলে কি হয়, অড ফাংশন হলে কি হয়। ইভেনের ক্ষেত্রে বলো তো an থাকবে না bn থাকবে সিরিজের? এই সিরিজে ইভেন ফাংশন যদি হয়, ম্যাম ইভেনের ক্ষেত্রে a নট আর an থাকবে। a নট আর an থাকবে, আর অডের ক্ষেত্রে ম্যাম শুধু bn থাকবে। bn থাকবে। তো আমাদের এখানে ফুরিয়ার ইন্টিগ্রালেও কিন্তু দেখবে যে আমাদের যে ফুরিয়ার ইন্টিগ্রালটা আছে, সেই ফুরিয়ার ইন্টিগ্রালটা কিন্তু এই যে এই ফর্মটা,
এই যে ফর্মটা আছে এই ফর্মে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ফুরিয়ারে ইভেন অর্ডের ক্ষেত্রে কিন্তু আমরা যখন সিরিজে মানটা বসিয়েছি ধরো বিএন আছে তখন দুটো বিএন মিলে লিমিটটা কিন্তু হয়ে গেছে 0 থেকে ইনফিনিটি আর 2/পাই হয়েছে এখানেও আমরা 2/পাই আকারে লিখলাম এই লাইনটাকেই আমরা যখন ইভেন ধরবো তখন এটা পাবো এখন তোমাদের কাছে এখানেও একটা কোশ্চেন হতে পারে যে ইভেন ধরলে আমাদের কিভাবে সাইন আসলো আমি যদি বলি এটাকে একটু আগে আমি যেমন এক্সপ্যান্ডেড ফর্মে দেখিয়েছি cos আলফা x মাইনাস ইউ এটা যখন আমি এভাবে এই ইকুয়েশনটাই ধরো আছে আমি শুধু এটুকুর পরিবর্তে যদি এটা লিখলাম cos আলফা x cos আলফা ইউ তারপরে মাইনাসে এখানে এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে না ফর্মুলাটাই হচ্ছে sin আলফা x আর হলো sin আলফা ইউ এটা যদি ফর্মুলা হয় তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখলাম এখন আমরা কিন্তু জানি যে যখন ফাংশন ইভেন হবে তখন কোসাইন অংশটা থাকবে সাইন অংশটা 0 হয়ে যাবে আর যখন ফাংশনটা অড হবে তখন সাইন অংশটা থাকবে কোসাইন অংশটা 0 হবে আর লিমিটটা কিন্তু সেই ক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে তার মানে এই লিমিটটা তখন হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি আর এটা এখানে একটা 2 চলে আসবে এখন আমার কোশ্চেন তোমাদের কাছে যে যখন ফাংশনটা ইভেন হবে তখন সাইন অংশটা থাকে ফাংশন বলতে fx যখন ইভেন হবে তখন সাইন অংশটা থাকে না কোসাইন থাকে কেন থাকে বলো তো ফাংশনটা বলেছি ইভেন ফাংশন যখন ইভেন হবে fx যখন ইভেন হবে cos x নিজে ইভেন দুটো ইভেন মিলে কিন্তু ইভেন হয় তো দুটো ইভেন মিলে যখন ইভেন হয় আমরা এই যে এই থিওরিটা জাস্ট অ্যাপ্লাই করেছি এটা কিন্তু এই যে ফাংশন যখন ইভেন হয় fx টা যখন ইভেন হয় তখন আমরা বলেছি -l থেকে l টা চেঞ্জ হয়ে যাবে 2 * 0 to l -l থেকে l চেঞ্জ হয়ে হবে 2 * 0 to l যখন ফাংশনটা ইভেন হবে আর যদি অড হয় সেটা সেই -l to l fx dx এর মান হবে 0 এখন তোমাদের কাছে কোশ্চেন হয়তো এটা হতে পারে যে যদি -l to l fx dx টা হয় এটা ইভেন এর ক্ষেত্রে আর অড যদি 0 হয় তার মানে তো আমার অডের এই ভ্যালুটা কি পাওয়ার কথা 0 পাওয়ার কথা কিন্তু আমরা এখানে সেটা বলছি না কেন বলছি না দেখো আমরা বলছি যে আমাদের অঙ্কে যদি fx টা ইভেন হয় ইভেনের সাথে কোসাইন অংশটা আমরা কিন্তু এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি ইভেনের সাথে কোসাইন অংশটাকে যদি তুমি গুণ করো fx কে যদি এটার সাথে গুণ করো এই অংশটা ইভেন থাকবে ইভেন ইনটু ইভেন মানে ইভেন আর ইভেন ইনটু অড মানে কি অড তার মানে sin আলফা x আর ইভেন আর sin আলফা x এর গুণে কি ধরনের সংখ্যা পাবো কি ধরনের ফাংশন পাবো ইভেন পাবো না অড পাবো অড পাবো যদি অড পাই সেক্ষেত্রে fx এর সাথে sin আলফা x এই অংশের জন্য এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0 হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু কোসাইন অংশটা থাকবে ইভেনের ক্ষেত্রে দেখেছো আবার যখন fx টা হয়ে যাবে অড fx টা যখন অড হবে আর কোসাইন ফাংশন কিন্তু নিজে ইভেন ফাংশন এটা তোমরা জানো কোসাইন নিজে ইভেন আর সাইন হলো নিজে অড তো যখন আমি ফাংশনটাকে অড ধরবো তখন এই অড ফাংশনের সাথে কোসাইন ফাংশনের যে গুণটা সেই গুণটা হয়ে ইভেন আর অড মিলে হয়ে যাবে অড তার মানে সেই অংশটা 0 হয়ে যাবে আর অড ফাংশনটা অড আর সাইন ফাংশনটা নিজেই অড fx টা অড সাইন ফাংশনটা নিজেই অড এই দুজনের গুণফলে দুটো অডের গুণফল কিন্তু ইভেন হবে সেই ক্ষেত্রে যখন সাইনের সাথে অড ফাংশন আসবে তখন কিন্তু আমরা এই যে শুধু সাইন পাবো তার মানে এখানে শুধু fx যদি হয় সেই ক্ষেত্রে আমরা ফাংশনটা যদি অড হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু 0 পাচ্ছি তো আমাদের এখানে যেহেতু অড ইভেনের সামেশন আকারে আছে সেজন্য অড দিয়ে গুণ করলেও আমাদের এই অড গুণ অড ইভেন হয়ে যায় বলে আমাদের সাইন ফাংশনটা থেকে যায় বোঝা গেছে তাহলে ফুরিয়ার ইন্টিগ্রালটা যখন আমরা ইভেন ফাংশনের জন্য পাবো তখন কিন্তু আমরা সাইন অংশটা পাবো আর সরি অডের জন্য সাইন অংশটা পাবো আর ইভেনের জন্য কোসাইন অংশটা পাবো আর
এখান থেকে আমরা কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রাল এবং ফুরিয়ার যে সিরিজটা এই দুটোর মধ্যে শুধুমাত্র একটা জায়গায় তফাৎ দেখেছি, ইন্টিগ্রেশন এবং সামেশন। এইটুকুই হচ্ছে আমাদের চেঞ্জ। এরপরে আমরা ফুরিয়ার ইন্টিগ্রালের দুটো ডিফারেন্ট ফর্ম দেখেছি। একটা ফর্ম হচ্ছে ওই যে এ আলফা বি আলফা এই ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে একটা ফর্ম বের করা হয়েছে। মূল যে ফুরিয়ার ইন্টিগ্রালটা আছে সেই ইন্টিগ্রালে এ আলফা বি আলফা বসিয়ে দিলে ডাবল ইন্টিগ্রেশন হয় এবং cos a cos b প্লাস sin a sin b এর যে ফর্মুলা সেই ফর্মুলাটাকে সিম্পলিফাই করলে এই ফর্ম হয়। সো 3 and 1 both are equivalent। আর 4 নাম্বারটা আমরা কিন্তু বলবো কমপ্লেক্স ফর্ম, ফুরিয়ারের কমপ্লেক্স ফর্ম। এরপরে ফুরিয়ার ইন্টিগ্রাল ইভেন অড এর জন্য দুটো কন্ডিশন ডিক্লেয়ার করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে সেখান থেকে এটাকে দেখালাম যে ইভেন অড এর জন্য এটা পাচ্ছি। তারপরে আসছে ফুরিয়ার ট্রান্সফর্মটা। এখন ফুরিয়ার ট্রান্সফর্ম কতটুকু, আমরা যদি ফুরিয়ার ইন্টিগ্রালের এই ফর্মটাতে যাই অথবা মূল যে ফর্মটা আছে কমপ্লেক্স ফর্ম বলি, কমপ্লেক্স যে ফর্মটা আছে এই ফর্মটাতে যদি যাই তাহলে ফুরিয়ার ইন্টিগ্রালের এই যে অংশটা এফ ইউ, এই যে অংশটা আছে এই অংশটাকে কিন্তু ফুরিয়ার ট্রান্সফরমেশন, তার মানে ডাবল ইন্টিগ্রেশন যেটা আছে সেই ডাবল ইন্টিগ্রেশন একটা পার্টিকুলার ফর্মকে বলা হয় কমপ্লেক্স যে ফুরিয়ার ইন্টিগ্রাল আছে, কমপ্লেক্স ফুরিয়ার ইন্টিগ্রালের ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে একটা বিশেষ অংশটাকে আমরা এখানে বলতেছি ফুরিয়ার ট্রান্সফর্ম। এই যে দেখো, দেখতে পেয়েছো? সো ডাবল ইন্টিগ্রেশন যেটা আমরা 3 নাম্বার ইকুয়েশনে লিখেছি সেই ইকুয়েশনের একটা বিশেষ অংশ হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। তবে এখানে একটু ভুল আছে, এখানে ইন্টিগ্রেশন সাইন হবে যেহেতু ডিউ করেছে আমরা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। শুধু এই অংশটুকু ডাবল ইন্টিগ্রেশনের শুধু এই অংশটুকুকেই বলা হয় ফুরিয়ার ইন্টিগ্রেশন, ফুরিয়ার ট্রান্সফরমেশন। এখন ফুরিয়ার ট্রান্সফরমেশনে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, ইউ এর সাপেক্ষে। যদি ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে গিয়ে আমরা এখানে একটু দেখে আসি যে লিমিটটা কত ছিল ইউ এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেট করছি। এখানে আসো, এই যে এখানে ইউ এর ইন্টিগ্রেশনও কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আলফার ইন্টিগ্রেশনও মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে এই যে ডাবল ইন্টিগ্রেশনের মাঝের যে অংশটা মানে লাস্টের যে ইন্টিগ্রেশনটা আছে, সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা আছে সেই ইন্টিগ্রেশনে ইউ এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এই ইন্টিগ্রেশনটা যখন কমপ্লিট হবে ফাংশনের ক্ষেত্রে, কোনো সুনির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা যখন তুমি করবে তখন ইন্টিগ্রেশন করে একটা কি ফাংশন পাবে, আরেকটা এফ এর ফাংশন পাবে। ধরো ডিফারেন্ট এফ এর ফাংশন, কারণ যেমন এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করলে এক্স কিউব হয়, তার মানে এক্স স্কয়ার যদি এফ অফ এক্স হয় ইন্টিগ্রেট এক্স কিউবটাকে আমি ক্যাপিটাল এফ অফ এক্স লিখতে পারি মানে আলাদা বোঝাতে। সো আমি এই ফাংশনটাকে যত ধরো ইন্টিগ্রেট করেছি করে ইউ এর মানটা বসালাম। এই ফাংশনটা যেহেতু আলফা একটা আছে আরবিট্রারি কনস্ট্যান্ট, সেই আলফা সহ কিন্তু আমি এই ভ্যালুটা পেলাম। এবার আমি ডিইউ এর সাপেক্ষে যেহেতু করেছি তাহলে মাইনাস ইউ টু ইউ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসাবো তার জন্য, অবশ্যই ইউ এর জন্য। যদি আমি ইউ এর জন্য ভ্যালুটা বসাই আমার হোল ফাংশনে ইউ গুলো কিন্তু চলে যাবে, আর কে থাকবে, শুধু আলফা থাকবে। সেজন্য যে আনসারটা তুমি পাবে সেই আনসারটা হবে আলফার একটা ফাংশন, সেটাকে বলা হলো এফ অফ আলফা। আলফার যে ফাংশনটা এটাকেই কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রাল বলা হয়, এফ অফ আলফাটাকে বলা হয় ফুরিয়ার ইন্টিগ্রাল। আর এই ফুরিয়ার ইন্টিগ্রালটা থেকে আমরা এফএক্সটা ফুরিয়ার সরি এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা বসিয়ে দিলাম ফুরিয়ার ইন্টিগ্রালের মধ্যে। তাহলে মূল বিষয়টা হলো আমরা ফুরিয়ার ইন্টিগ্রালটা আমি এখানে লিখি, আমি এখানে লিখলাম ধরো আলফা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে, আমি আলফা তো লিখলাম না, এখানে লিখে দেখাই আলফা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে ছিল ই টু দি পাওয়ার আই আলফা এক্স ডি আলফা। এর পরের অংশটা হলো ইউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ইউ ই টু দি পাওয়ার
আই ইউ এক্স ডি ইউ, এটা ছিল ফুরিয়ার ইন্টিগ্রাল মানে এফ অফ এক্সটা। এটা যদি ফুরিয়ার ইন্টিগ্রাল হয়, আমি বলেছি এই যে সেকেন্ড অংশটা আছে এই অংশটাকে আমরা এফ অফ আলফা ধরেছি, কারণ ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ইউ এর মানটা যখন এখানে এক্স না এখানে কিন্তু আলফা হবে, মানটা যখন আমরা বসিয়ে দিচ্ছি তখন এই আনসারটাকে আমরা এফ অফ আলফা নামে ডিক্লেয়ার করলাম। তাহলে এই অংশে যদি এফ অফ আলফাটা আমরা বসিয়ে দেই, নিশ্চয়ই আমাদের এফ অফ এক্সটা চেঞ্জ হয়ে যাবে। কি ধরনের চেঞ্জ হবে? শুধু এই অংশটুকু হয়ে যাবে এফ অফ আলফা। সেক্ষেত্রে তোমরা এই যে দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার আই আলফা এক্স ডি আলফা এটা আছে, আর বাড়তি যেটা আসলো এটা চেঞ্জ হয়ে, বাড়তি তো বলবো না, এটা শর্টেন হয়েছে, আগে ইন্টিগ্রেশন ফর্মে ছিল সেটার পরিবর্তে এফ অফ আলফা লিখলাম। তাহলে এটা হলো ফুরিয়ার ইন্টিগ্রাল। আর ফুরিয়ার ইন্টিগ্রালের ভেতরে যে আরেকটা ইন্টিগ্রেশন আছে সেই অংশটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে আমরা বলতে পারি ফুরিয়ার ইন্টিগ্রেশনে যে ডাবল ইন্টিগ্রেশন থাকে তার মধ্যে একটা ইন্টিগ্রেশন যেখানে এক্সপোনেনশিয়ালের মানটা হচ্ছে নেগেটিভ ফর্মে আছে, যে টু দি পাওয়ার মাইনাস আই আলফা ইউ, যেটা নেগেটিভ ফর্মে আছে সেই অংশটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফরমেশনটা। আর সেটা ছাড়া হোল যে ইন্টিগ্রেশনটা আছে ডাবল ইন্টিগ্রেশন সেটাকে বলা হয় ফুরিয়ার ইন্টিগ্রাল। তার মানে টোটালটা হলো ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম, তার মধ্যে সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা আছে সেটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। এখন ফুরিয়ার ট্রান্সফরমেশন তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি ফুরিয়ার ট্রান্সফরমেশনটাকে এই ফর্মে লিখি, এই যে যেমনটা ফুরিয়ার ট্রান্সফরমেশনটা তোমরা এখানে বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার ফলে ফুরিয়ার ইন্টিগ্রেশনটা এটা হয়ে গেল। যদি আমি এভাবে লিখি তাহলে আমি কি বলতে পারি? এফএক্সটা কার ফাংশন? আমি যদি এমনি পুরোটা তো অবশ্যই আলফারই ফাংশন। এই ইন্টিগ্রেশনটা কিন্তু আলফার সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেট হচ্ছে, সো ইট ইজ হাইলাইটেড ফর আলফা, এক্স এর জন্য কিন্তু না। তার মানে এই ফাংশনটাকে আমি কিন্তু যদি বলি যে এটা হচ্ছে একটা কিসের ফাংশন, এটাকে কি বলবো? ফুরিয়ার ট্রান্সফরমেশনটা। ফুরিয়ার ট্রান্সফরমেশনটা কি? ফুরিয়ার ট্রান্সফরমেশনটা অবশ্যই আলফার ফাংশন। এই যে এফ অফ এফ লিখলাম, ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আলফার ফাংশন। আর এফ অফ আলফাকে আমি কি লিখতে পারি? এফ অফ আলফাটা কি জিনিস? এফ অফ আলফার ভেতরে যে ফাংশনটা আছে এখানে কিন্তু আমরা বলছি যে এফ অফ আলফাটা আমরা কিন্তু এফএক্স এর ভেতর থেকে পেলাম। The function f of alpha is called the Fourier transform of fx. এখানে কিন্তু এই f of alpha টা হলো fx এর ফুরিয়ার ট্রান্সফর্ম। এখানে কিন্তু fx টা যদি ফুরিয়ার ইন্টিগ্রাল হয়, fx টা ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মে যখন আমরা লিখি তখন কিন্তু আমরা ডাবল ইন্টিগ্রেশন ফর্মে লিখলাম। ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে সেকেন্ড ইন্টিগ্রেশনটাকে আমরা বললাম ফুরিয়ার ট্রান্সফরমেশন। এবং আমরা বলছি এই ফুরিয়ার ট্রান্সফরমেশনটা কাকে ট্রান্সফর্ম করছে, আমরা সেক্ষেত্রে বলছি এফএক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি আমরা। তো এফএক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি হয় তাহলে আমরা কিন্তু এখানে লিখলাম এই যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফএক্স, এফ আলফাকে এই আকারেও লেখা যায়। সেক্ষেত্রে আমরা যদি, তোমরা দেখতে পেয়েছো যে যখন আমরা বলি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এরকম যদি বলি তাহলে আমরা কিন্তু y is a function of x, সেক্ষেত্রে বলি x equal to যদি বলি তাহলে আমরা বলবো f inverse y, তাই বলবো না? y is a function of x যদি হয়, x মানে x টা হলো y এর ফাংশন। সেরকম আমরা যখন বললাম ফুরিয়ার ট্রান্সফর্ম, f of alpha is a function of ফুরিয়ার ফাংশন অফ fx, f of alpha is a function, যেহেতু এখানে অনেকগুলো ফাংশনের টার্ম আসছে, একটা হলো f ফাংশনের নাম যেটাকে আমরা একদম মূল ফুরিয়ার ইন্টিগ্রাল বললাম, আরেকটা হলো ক্যাপিটাল এফ, সেটা হলো ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য এই ফাংশনটা ইউজ করা হয়েছে। এখন যদি আমার দুটো ফাংশন অলরেডি ইউজ হয়ে যায়, দুটো ফাংশনের নাম, তারপরে আমি বললাম দিস ইজ, এটাকে এখন তুমি একটা ভেরিয়েবল হিসেবে যদি চিন্তা করো, ধরো এটার মানে হলো টি, আর আমি বললাম টি ইজ এ ফাংশন অফ থিটা, ধরো এই এফ অফ এক্স টা হলো থিটা, তাহলে তোমার তো অলরেডি দুটো ফাংশন নেম ইউজ হয়েছে, একটা স্মল এফ একটা ক্যাপিটাল এফ, তাহলে ইজ এ ফাংশন অফ টি ইজ এ ফাংশন অফ থিটা এই কথাটা বলার জন্য তখন কিন্তু ওরা একটু ডিফারেন্ট নোটেশন ইউজ করেছে। দিস ইজ দ্য সিম্বলিক লেটার, এগুলোকে কিন্তু বলা হয় সিম্বলিক লেটার। এটা একটা সিম্বলিক লেটার ইউজ করা হয়েছে ফাংশনের নামের ক্ষেত্রে। এখন তোমরা যদি বলো যে ম্যাম আমাদের কি সবসময় এটাই লিখতে হবে, আমি বলবো যে না, এটা নেসেসারি না, আমরা ফাংশনের যে কোনো নাম দিতে পারি, ধরো সাই অফ,
আমি বললাম f of alpha is a psi of fx। তো psi of fx বললে তোমাকে বুঝতে হবে এটা ফাংশনটার নাম, ঠিক আছে? সো এখানে এটা হলো ফাংশনটার নাম, তার মানে ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ এ ফাংশন অফ ফুরিয়ার ইন্টিগ্রাল। আমরা কি বুঝলাম? ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ এ ফাংশন অফ ফুরিয়ার ইন্টিগ্রাল। সেই ক্ষেত্রে ফুরিয়ার ইন্টিগ্রাল ইজ এ ইনভার্স ফাংশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আমরা যদি ল্যাঙ্গুয়েজে একটু লিখে নিতে চাই, আমরা ল্যাঙ্গুয়েজটা কি লিখব? ল্যাঙ্গুয়েজটা হবে ফুরিয়ার ট্রান্সফর্ম লিখলাম আমি, is a function of Fourier integral। তারপরে on the other hand Fourier integral is an inverse function of Fourier transform। এটা লিখে নাও। তাহলে আমাদের এই যে সিম্বলিক যে লাইনটা আছে এটা এবং এটা, সেটার জন্য এই কথাটাই মিন করে। ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ এ ফাংশন অফ ফুরিয়ার ইন্টিগ্রাল and on the other hand Fourier integral is an inverse function of Fourier transform। তো ফুরিয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রেও কিন্তু আবার সাইন এবং কোসাইন এই জিনিসগুলো ফুরিয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রেও আছে। তোমরা এখানে দেখো ফুরিয়ার ইন্টিগ্রালের আরেকটা জিনিস এখানে নোট ডাউন করে রাখার ব্যাপার আছে। এখানে কিন্তু আমি আবারও বলছি, আমি যখন তোমাদের লেকচারটা পাঠাবো এই কারেকশনটা করে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ফুরিয়ার ট্রান্সফরমেশন যেটা আছে সেখানে ইন্টিগ্রেশনের আগে একটা 1 আছে, কিছু নাই মানে 1 আছে। আর ফুরিয়ার যে ইন্টিগ্রালটা আছে, দিস ইজ ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা ফুরিয়ার ইন্টিগ্রাল। ফুরিয়ার ইন্টিগ্রালের আগে একটা 1/2 পাই আছে। এখন তোমাদের যদি এরকম কোশ্চেন থাকে যে অলওয়েজ কি এখানে 1/2 পাই হবে, এখানে 1 হবে, সেক্ষেত্রে এখানে যে নোটটা দেয়া হয়েছে সেটা হলো এই দুটোর গুণফল যেন 1/2 পাই হয়, এরকম যে কোনো কিছুই হওয়া সম্ভব। এই দুটোর গুণফল 1/2 পাই হতে হবে। তার মানে এখানে অন্য যে কোনো দুটো সংখ্যা বসতে পারে যাদের গুণফল হবে 1/2 পাই। এই যে প্রোডাক্ট মানে গুণফল, ঠিক আছে? আর এখানে আরেকটা নোটেশন, সেটা হলো ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ট্রান্সফর্ম। তো আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনটা এখানে দেখালাম। ফুরিয়ার ট্রান্সফরমেশনটা হলো f of alpha সমান -infinity to infinity fu e to the power -i alpha u du। তাহলে যখন সাইন ট্রান্সফরমেশনটা বলবো তখন এটার দুটো অংশ কিন্তু e to the power মাইনাস, একটু আগে যে এই যে i alpha x হলো cos x minus i sin x। আলফা থাকলে এখানে i alpha x যখন হবে এখানেও আলফা বসবে, এখানেও আলফা বসবে। তো যখন এখানে সাইন ফাংশন শুধু হবে সমান মাইনাস সাইন থিটা, সেই মাইনাসে মাইনাসে এটা তখন প্লাস হয়ে যাবে, এজন্য এখানে কোনো মাইনাস সাইন নেই। আর যখন কোসাইন হবে তখন কিন্তু সেটা হবে শুধু cos থাকবে। এই যে কোসাইন ফাংশনটা, এই যে cos এর ফাংশন কোসাইনটা। সো কোনো একটা অঙ্ক দিয়ে, এখন অঙ্ক কি রকম হবে? অঙ্কে ধরো একটা ফাংশন দেয়া আছে fx, ধরো লেখা হলো fx = x, এই ফাংশনটা দেয়া আছে। এখন fx = x যদি তোমরা নরমালি চিন্তা করো একটা রেঞ্জের মধ্যে, পিরিয়ডিকও fx = x এটা তোমরা দেখেছো, পিরিয়ডিকও হতে পারে নন পিরিয়ডিকও হতে পারে, বা অন্য কোনো একটা ফাংশন থাকতে পারে যেটা পিরিয়ডিক না। পিরিয়ডিক কিন্তু ইন্টারভ্যালের উপর পিস ওয়াইজ করে যদি আমি ডিফাইন করি, আমি এখানে x লিখলাম না, ধরো একটা পিস 1 দিলাম, একটা পিস 0 দিলাম এবং এমন ভাবে ডিফাইন করলাম তারা কিন্তু নন পিরিয়ডিক হলো। এটা হলো x আর 0টা আছে, ধরো এই অংশটাতে 0 আছে এই লাইনের উপর থাকা। তো এরকম ফাংশনকে যদি তোমাকে বলা হয় ফুরিয়ার ইন্টিগ্রালে লিখো, তাহলে আমরা আসলে কি করব? এই এফএক্সটাকে কিভাবে লিখলে আমার ফুরিয়ার ইন্টিগ্রাল হবে, ক্যালকুলেশনের প্যাটার্নটা কি হবে? আমরা এটা নেক্সট ক্লাসে করব, অঙ্ক নেক্সট ক্লাসে করব। আমি এখানে একটু বলে দিই, যখন তোমাকে বলা হবে যে তুমি f of
এক্সট্রা দেয়া থাকবে, সেক্ষেত্রে তো তুমি এখানে মান বসাবে না, তোমাকে এই ফর্মে লিখতে বলেছে। তো এই ফর্মে তোমাকে লিখতে হলে কিন্তু এ আলফা বি আলফার মানটা বের করতে হবে। সেক্ষেত্রে এ আলফা বি আলফার মান বের করে এখানে বসানো। এর চেয়ে ওরা অঙ্কে যে কাজটা করেছে এই ফর্মুলাটা ইউজ করেছে, আবার কখনো কখনো কমপ্লেক্সটা। তো এই ফর্মুলাতে আমরা দেখবো যখন এফ অফ এক্স দেয়া থাকবে তখন আমরা জাস্ট ডাবল ইন্টিগ্রেশনটা করব, সেখানে আমরা এই ফর্মে ক্যালকুলেশনটা করব। এফ অফ এক্স এর যে ক্যালকুলেশন আমি এখানে একটু দেখিয়ে রাখি, নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্কগুলো করব আর ডেরিভেশনটাও দেখাবো। একটা অঙ্ক একটু দেখাই। তোমাদের তো এখনই ক্লাস আছে তাই না? কার সাথে ক্লাস আছে? এই যে দেখো এখানে 10 লিখেছে, ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলেছে। এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বললে তো আসলে এফ অফ আলফা বের করবে। ফুরিয়ার ইন্টিগ্রালের জন্য যেটা করেছে, কোন ফাংশনটা আচ্ছা অঙ্ক নেক্সট ক্লাসে দেখায়, যেহেতু তোমাদের এখন অনেকটা ক্লাস শুরু হয়ে যাবে, তার তো আবার অপেক্ষা করবেন, ঠিক আছে? আমি সেটা, আমার নেক্সট ক্লাসে কিন্তু 30 মিনিটস টাইম লাগবে তোমাদের। হয়তো আমি এখান থেকে একটা বা বড় জোর দুটো অঙ্ক দেখাবো। সেটা হলো বৃহস্পতিবারে কি আমার ক্লাসের পরে তোমাদের আর ক্লাস আছে? এটা মানে যদি না হলে আমি সকালের দিকেও ক্লাসটা আগিয়ে নিতে পারি। ম্যাম বৃহস্পতিবারে 12:30 থেকে 2টার মধ্যে আমার একটা ক্লাস আছে, ওই টাইম বাদে সব টাইম পারবো ম্যাম। আচ্ছা তাহলে আমি যদি ধরো আমার ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে 3:30, আমি যদি 2টা থেকে শুরু করি? সমস্যা নাই ম্যাম। তাহলে 2টা থেকে শুরু করলে যেটা হবে যে আমার টেক্সটটাও আমি দিয়ে ফেললাম যতটুকু সময় লাগে, তারপরে তোমাদের কি কি প্রবলেম সেটা বললে। আর সেই সাথে আমি সবাইকে বলবো, একদম প্রতি ইন্ডিভিজুয়াল থেকে আমি দেখতে চাই যে তোমরা কিছু কিছু এমসিকিউ কোশ্চেন তৈরি করে আমার জন্য নিয়ে এসছো, বা তোমরা গুগল ক্লাসরুমে সেটা পোস্ট দাও, তো আমি সবারগুলো এক জায়গায় লিখে নিয়ে ডিসকাস করতে সুবিধা হবে। আগে থেকে যদি না দাও তখন মানে সবার জায়গায় ঢুকে ঢুকে বা সবারটা দেখে দেখে ডিসকাশনে যাওয়াটা টাফ হয়ে যায়। আমি যদি সবারগুলোকে এক জায়গায় করে নিই, সেখানে আমি নিজে কিছু ইনপুট দিই, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা ট্রাই করো সব লেকচার গুলো থেকে কিছু ছোট ছোট কোশ্চেন বের করার পরে আমাকে সেটা জমা দাও। আর এখন স্যারের ক্লাসে জয়েন করো, আমরা নিশ্চয়ই ডিটেলসে যা বিষয় আছে বা কি প্রবলেম আছে সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।